হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব অক্সো অ্যাসিড অফ ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিডিক ক্যারেক্টার নিয়ে কথাবার্তা বলবো মেনলি। এবং এই অ্যাসিডিক ক্যারেক্টারটা বলার আগে আমরা একটু তাদের স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। দেখো, এখানে আমরা কোন কোন অ্যাসিড নিয়ে আলোচনা করব: হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HOCl, HClO2, HClO3 আর HClO4 এদের। আচ্ছা, প্রথমে আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করব এদের অ্যাসিডিক ক্যারেক্টারের ক্রমটা কেন হয়, কিভাবে হচ্ছে এবং সেটা কি হচ্ছে। তারপরে আমরা জানার চেষ্টা করবো আর কি কিভাবে শর্টকাটে আমরা এটাকে মনে রাখবো যে অ্যাসিডিক অর্ডারটা এইরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করে আগে স্ট্রাকচারটা বলি। দেখো, এখানে এই যে সেন্ট্রাল অ্যাটম ক্লোরিনটা কিন্তু গ্রুপ 17 এলিমেন্ট। তাহলে ক্লোরিনটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে এইখানে ক্লোরিনের প্রত্যেকটা জায়গায় তোমরা যদি দেখো প্রত্যেকটা জায়গায় হাইব্রিডাইজেশনটা কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হয় প্রত্যেকটা ক্লোরিনে, এখানে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে টেট্রাহেড্রাল লিঙ্কেজ হবে। তাহলে এইখানে স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, এইখানে নয়, যেটা মাথায় রাখবে যে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে একটা হাইড্রক্সিল গ্রুপ। ঠিক আছে, ওই একটা হাইড্রক্সিল গ্রুপ একটা একক অ্যাটমের মতো এখানে কাউন্ট হবে আর কি। ঠিক আছে, এইটা একটু কিন্তু মাথায় রাখবে যে OH গ্রুপটা এটা কিন্তু এই অক্সো অ্যাসিড অফ ক্লোরিনের ক্ষেত্রে একটা একক পরমাণু হিসেবে কাউন্ট হবে। তাহলে যেমন অক্সিজেন একটা পরমাণু বা হাইড্রোজেন একটা পরমাণু, এখানে OHটা একটা একক পরমাণু হিসেবে কাউন্ট হবে। তুমি যদি H ক্যালকুলেশন করে দেখো বা সেখান থেকে L ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু, এবং ওই OHটাকে আমরা বলবো যে মানে এক পরমাণু আর কি, সরি যোজ্যতা এক আর কি। ঠিক আছে, একযোজি OHটা। ঠিক আছে, OH গ্রুপ এটা একযোজি, এরকম ভাবে ভেবে নেব। ঠিক আছে, একযোজি OH গ্রুপ। তাহলে এইখানে ওই হাইড্রক্সিল গ্রুপ একটাই আছে, দেখো হাইড্রক্সিল গ্রুপ একটা। তাহলে ক্লোরিনের কিন্তু অ্যাকচুয়ালি কটা হাত? সর্বোচ্চ 7টা হাত হতে পারে, গ্রুপ 17 এলিমেন্ট, তাই তো? তাহলে এখানে লোন পেয়ার কি হবে? দেখো, একটাই বন্ড হয়েছে, তাই তো? H তো 4, H4 হাইব্রিড কক্ষকের সংখ্যা 4, তাই তো? তাহলে এখানে কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে এখানে 3টে লোন পেয়ার থাকবে ক্লোরিনের। তাহলে টেট্রাহেড্রালি সেই 3টে লোন পেয়ারকে আমরা দেখাবো। লোন পেয়ার তো আর জিওমেট্রিতে পার্টিসিপেট করে না, তাহলে আলটিমেটলি এইরকম দেখতে হবে। এইরকম, ঠিক আছে? আচ্ছা, এইবার ক্লোরাস অ্যাসিড অর্থাৎ HClO2। তাহলে প্রথমে আমাদের যেটা কাজ, টেট্রাহেড্রাল লিঙ্কেজ তৈরি করাটা অবশ্যই কাজ। তার আগে আমাদের এই OH-টা আগে লিখে রাখতে হবে। এই OH-টাকে একটা একক পরমাণুর মতো করে উপরে OH গ্রুপটাকে লিখে দেবো। ক্লোরিনের সাথে OH গ্রুপ যুক্ত আছে, যেটা একটা একযোজি পরমাণুর মতো এফেক্ট দিচ্ছে আর কি। ঠিক আছে, OH, তাই তো? আর আরেকটা অক্সিজেন আছে এখানে, কারণ দুটো হাইড্রোজেন থাকলে দুটো OH হতো, কিন্তু এখানে একটাই হাইড্রোজেন, সেই জন্য একটাই OH গ্রুপ হলো। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে এটা, তাই তো? এবার ক্লোরিনের দেখো এই একটা দুটো তিনটে, তাই তো? তাহলে এইটা অবশ্যই অক্সিজেনটা দিয়ে যদি তার মানে ডাবল বন্ড হবে, ডাবল বন্ড হলো, তাই তো? হয়ে গেল, এটা স্ট্রাকচার হলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি এইরকম ভাবে দেখাতে পারি ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে। এটা Cl OH ডাবল বন্ড ও ক্লোরিন। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে এইটা এঁকে ফেলি। আর একটা অক্সিজেন, দেখো এবার একটা জিনিস দেখো, এই লোন পেয়ার একটা করে কমে যাবে আর অক্সিজেনটা একটা করে বাড়ছে, তাই তো? যেহেতু যত অক্সিজেন একটা করে বাড়বে লোন পেয়ারের সংখ্যাটা কমে যাবে এখান থেকে,
এদিকে যত যাচ্ছে লোন পেয়ারের সঙ্গে একটা করে কমছে, একটা করে অক্সিজেন বাড়ছে ক্লোরিনের। তাহলে ক্লোরিনের সঙ্গে ওইসটা তো সবার ক্ষেত্রে থাকবেই, আর সবাই কিন্তু sp3 হ্যাবিটাই, সেই জন্য টেট্রাহেড্রাল লিঙ্কেজটা আঁকতেই হবে। আলটিমেটলি এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট সাইন। সোজাসুজি আঁকলে ভালো হতো, কিন্তু সোজাসুজি জায়গা নেই বলে আমরা নিচে এঁকে দিলাম। ঠিক আছে, এবারে হাইপোক্লোরিক অ্যাসিডটা কি হবে? হাইপোক্লোরিক অ্যাসিডটাই এটা এঁকে দেওয়ার পরে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, ঠিক আছে। এটাকে আলাদা করে আঁকার দরকার নেই, ওখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই, ঠিক আছে। দেখো যদি তোমাদের অনেক এখন যেটা বললাম যেভাবে স্ট্রাকচার হচ্ছে সেটা যদি একটু এখানে এক্সপ্লেন করে দিই লাস্টেরটার ক্ষেত্রে। দেখো আমি বলেছি ওইস, একটা ওইস, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ওইস ভেবে নেবে, যেমন এখানে একটাই ওইস হতে পারে। এখানে দেখো হাইড্রোজেন একটা কিন্তু অক্সিজেন দুটো, তার মানে একটা ওইস আর একটা নর্মাল অক্সিজেন। আচ্ছা এখানে ওইচ একটা কিন্তু নর্মাল অক্সিজেন দুটো, এখানে ওইচ একটা, একটা নর্মাল ওইচ একটা আর তিনটে নর্মাল অক্সিজেন। এবার এদের স্ট্রাকচারটা এরকম কেন আসছে? দেখো এইচ ক্যালকুলেশন করো, হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে হাফ ভি, ভি কত? ক্লোরিন যোজিত কক্ষে ইলেকট্রন সংখ্যা 7, এক যোজি পরমাণু। এখানে আমি কি বলেছি? ওইচ কিন্তু আলাদা আলাদা ও এইচ, এটা একটা একটা গ্রুপই ধরতে হবে, এটাকে একটা অ্যাটম হিসেবে ট্রিট করতে হবে। কিন্তু ওইচ কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত, কিন্তু ওইচটাকে আমরা ভাববো এক যোজি পরমাণুর মতো করে ট্রিট করবো, একটা ওইচ হাইড্রক্সিল একটা গ্রুপ, ঠিক আছে, যেটা এক যোজি। তাহলে এই তার সংখ্যা কত? 1, তাহলে এক্স এর মান 1, 0 প্লাস 0, সেই জন্য 4 আসছে। এবার এল লোন পেয়ার এইচ মাইনাস এক্স মাইনাস ডি, সেটা কি করে আসছে? সেটা দেখো কি করে আসছে। এইচ এর মানটা কত? 4, তাহলে এইচ এর মান 4, এক্স এর মান আমি বলেছি ওই ওইচটা একটা, দ্বিযোজী পরমাণু, অক্সিজেন 3টে আছে, ওইচ এইখানে ওইচ বাদ দাও, হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে একটা ওইচ বাদ দিয়ে বাকি থাকলো তিনটে অক্সিজেন, সেই জন্য দ্বিযোজী পরমাণু কত? তাহলে এখানে লোন পেয়ারের সংখ্যা 0। একই রকম ভাবে এখানে যদি করি, এখানে দেখো এইচ একই রকম ভাবে হাফ, এইটাকে ভাবো ওইচ একটাই হচ্ছে, এইচ ও সিএল মানে ওইচ একটাই হবে, তাহলে 7 প্লাস 1 মাইনাস 0 প্লাস 0 4, 8/2 মানে 4, আর এল এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে এইচ তো 4, এক্স এক্স কত হবে? এই যে ওইচ গ্রুপ, তাই তো একটা, আর দ্বিযোজী পরমাণু ওইচ বাদে আর তো কোনো অক্সিজেন নেই, তাহলে 0, তাহলে কিন্তু 3, ঠিক আছে। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে এখানে, ক্লিয়ার? এইভাবে কিন্তু মাথায় রাখবে, এইভাবে বোঝার চেষ্টা করো, তাহলে কখনো ভুল হবে না। এবার আমরা এখানে এদের অ্যাসিডিক চরিত্রটা কিরকম হবে সেটা বোঝার চেষ্টা করব, বা কেন হবে। দেখো এটা যদি আমরা ব্রনস্টেড লাউরিক কনসেপ্টে ভাবি, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল কনসেপ্টে, দেখো আমরা ধরো কোনো একটা অ্যাসিড এইচ এ, তার বিয়োজন হলো এইচ প্লাস এ মাইনাস, এটা তাহলে এটা যদি অ্যাসিড হয়, এটা যদি অ্যাসিড হয় তাহলে এইটাকে আমরা বলি কনজুগেট বেস, কনজুগেট বেস, অ্যাসিডের কনজুগেট বেস হয়, তাই তো। তাহলে যত বেশি দেখো আমরা জানি যে যত বেশি H+ আয়ন দেবে তার কিন্তু অ্যাসিডিটি বেশি, তাহলে সেইটা যদি ভাবি H+ আয়ন বেশি দিতে গেলে A- টা বেশি দেবে, আর A- টা কখন বেশি দেবে? যখন A- আয়নের স্টেবিলিটি বেশি হবে। হায়ার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, হায়ার উইল বি দ্য অ্যাসিডিটি অফ দ্যাট অ্যাসিড। অর্থাৎ এইটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, হায়ার দ্য
স্টেবিলিটি অফ কনজুগেট বেস, এটাকে আমরা সিবি শর্টকাটে বলতে পারি। higher will be the acidity of the corresponding acid। ওকে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইখানে এদের যে কনজুগেট বেস তাদেরকে আমি এঁকে ফেলি। প্রথমে HOCl, তাহলে HOCl এর কনজুগেট বেস OCl মাইনাস, এর কনজুগেট বেসটা কি হবে? HClO2 H প্লাস ClO2 মাইনাস, ClO3 মাইনাস, H প্লাস ClO4 মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো এইখানে আমরা এই যে কনজুগেট বেসগুলো তাদের স্টেবিলিটির কথা ভাবি। প্রথমটার ক্ষেত্রে একটা অক্সিজেন, তারপরটার ক্ষেত্রে দুটো, তারপরে তার তিনটে, তারপরে তার চারটে অক্সিজেন, তাই তো? তাহলে আমরা আগে এই ClO4 মাইনাসটা দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো ClO4 মাইনাসের স্ট্রাকচার যদি আঁকি, এখান থেকে এসে H প্লাসটা বের করে H প্লাসটা বেরিয়ে গেলে এই পার্টটা থাকে, তাই তো? তাহলে দেখো এখানে অক্সিজেন থেকে ক্লোরিনের ব্যাক পাই বন্ডিং হবে, পি পাই ডি পাই। ক্লোরিনের ভেকেন্ট ডি আছে, তাহলে পি পাই ডি পাই ব্যাক পাই বন্ডিং। অর্থাৎ পি পাই ডি পাই ব্যাক বন্ডিং। অর্থাৎ অক্সিজেনের দেখো ফিল্ড অরবিটাল আছে আর ক্লোরিনের ভেকেন্ট ডি আছে, তাহলে যেটাকে আমরা বলি রেজোনেন্স। ডাবল বন্ড, তাহলে দেখো এই রকম জিনিস যেহেতু আরো দুটো অক্সিজেন আছে এদের মধ্যে হতে পারে, তাহলে এইরকম অনেকবার হবে। ঠিক আছে, তার অর্থাৎ যত অক্সিজেন বেশি হবে তত কিন্তু ডিলোকালাইজেশন, ঠিক আছে, ইলেকট্রনের ডিলোকালাইজেশন অর্থাৎ পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এটা কিন্তু বেশি হবে। এবার দেখো সব থেকে বেশি এখানে অক্সিজেন বেশি, তার মানে এখানে সব থেকে বেশি হবে, তার মানে এর সব থেকে এখানে যে চারটে আছে তার মধ্যে সব থেকে বেশি স্টেবল, মোর স্টেবল, আর এখানে যারা আছে তাদের মধ্যে সব থেকে লেস স্টেবল। কারণ কি? ডিলোকালাইজেশন কম, রেজোনেন্স কম। ঠিক আছে, রেজোনেন্স জনিত স্থিতিশীলতা এটার খুবই কম আর এটার খুব বেশি। তাহলে এই যে হাইপোক্লোরিক অ্যাসিড থেকে আমরা সহজে H প্লাস এবং ClO4 মাইনাস আয়ন পাবো, কারণ ClO4 মাইনাস আয়নের স্টেবিলিটিটা তুলনামূলকভাবে বেশি। আবারও রিপিট করছি, তুলনামূলকভাবে বেশি, তুলনামূলকভাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কথাটা, তুলনামূলকভাবে বেশি। ক্লিয়ার? তাহলে আমরা ওই কনসিডারিং দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস আমরা কি বলতে পারি? একটু আগে আমরা পড়েছিলাম যে হায়ার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, হায়ার উইল বি দ্য অ্যাসিডিটি অফ দ্যাট অ্যাসিড, তাই তো? তাহলে considering the stability of the conjugate base, order of acidic character, আম্লিক চরিত্রের ক্রম, order of acidic character, আম্লিক চরিত্রের ক্রম কি হবে? order of acidic character কি হবে? দেখো এর থেকে HOCl এর থেকে HClO2 বেশি আম্লিক হতে হবে, তার থেকে আবার HClO3 বেশি আম্লিক, তার থেকে আবার HClO4 আরো বেশি আম্লিক। তাহলে আম্লিকতার ক্রম আমরা এটা পেলাম, আম্লিকতার ক্রম পেলাম এটা। তাহলে আম্লিকতার ক্রম এটা পাওয়ার পরে আমাদের একটা ট্রিক বের করতে হবে, যে ট্রিকটা দিয়ে আমরা জয়েন্টে এত কিছু না ভেবে খুব সহজেই তাড়াতাড়ি উত্তর করে দিতে পারবো।
সেটা কি? দেখো, একটা রিলেশনশিপ যদি এখান থেকে বের করার চেষ্টা করি, দেখো এখানে ক্লোরিনের জারণ অবস্থা কত, দেখো দেখো অক্সিজেন -2 হাইড্রোজেন +1, তাহলে ক্লোরিন কত? ওভারঅল শূন্য হতে হবে, তাহলে ক্লোরিন কিন্তু +1 এখানে। আচ্ছা, এখানে দেখো ক্লোরিন কত, অক্সিজেন -4, দুটো অক্সিজেন, হাইড্রোজেন +1, তাহলে ওভারঅল শূন্য হতে গেলে ক্লোরিন +3 হতে হবে। এখানে দেখো +5 হবে, এখানে +7। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পেলাম, অক্সিডেশন নাম্বার অফ Cl যত বাড়ছে, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা যত বাড়ছে, তত কিন্তু অ্যাসিডিটি বাড়ছে। একটা রিলেশনশিপ বের করতে পারলাম। সেই জন্য জয়েন্টের জন্য যারা পড়ে তাদেরকে বলা হয় যত অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন বেশি হবে তত অ্যাসিডিটি বেশি হবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ট্রিক মনে রাখবে, অর্থাৎ অক্সিডেশন স্টেট যত বেশি তত কিন্তু অ্যাসিডিটি বেশি। কিন্তু আলটিমেটলি এইটা যেভাবে এসছে সেটা কিন্তু এই যেটা বললাম, পি পাই ডি পাই ব্যাক বন্ডিং, অর্থাৎ ব্যাক পাই বন্ডিং দিয়ে আমরা এখানে যেটা আমরা রেজোনেন্স বলি অর্গানিক কেমিস্ট্রিতে বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা রেজোনেন্স বলি এটাকে, ব্যাক পাই বন্ডিং। ক্লিয়ার? তাহলে ওই যে করেসপন্ডিং যে কনজুগেট বেস, তার স্টেবিলিটি যত বেশি হবে তত করেসপন্ডিং অ্যাসিড বা ওই অ্যাসিডটার স্টেবিলিটি অ্যাসিডিটি বেশি হবে। ঠিক আছে? তাহলে সেই কনসেপ্টে কিন্তু এই যে হাইপোক্লোরিক অ্যাসিডের যে কনজুগেট বেস, তার স্টেবিলিটি বেশি হয়েছিল সব থেকে। এখানে যে চারজন আছে তাদের মধ্যে সব থেকে বেশি, তুলনামূলকভাবে বেশি, সেই জন্য কথাটা বলেছিলাম, তুলনামূলকভাবে সব থেকে বেশি হয়েছিল বলে এর কনজুগেট বেসের স্টেবিলিটি বেশি হওয়ার জন্য এই তুলনামূলকভাবে এখানে যারা আসে তাদের মধ্যে এর কনজুগেট বেস বেশি পরিমাণে ফর্মেশন হবে। আর কনজুগেট বেস বেশি পরিমাণে ফর্মেশন হওয়া মানে কি? তার সাথে H+ তৈরি হওয়া, কারণ কনজুগেট বেস ফর্মেশন হতে গেলে H+ তো বেরোতে হবে। তাহলে তত H+ দেবে মিডিয়ামে, তত তার অ্যাসিডিটি বাড়বে। ক্লিয়ার? এই জন্যই কিন্তু এটা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার একদিন এরকম কোনো একটা লেকচার নিয়ে চলে আসবো তোমাদের সামনে, যাতে তোমরা বোর্ডের পাশাপাশি নিট জেইর প্রিপারেশনটাও খুব সহজে নিতে পারো। থ্যাংক ইউ।